তোষামোদ নয়, ক্ষমতাকে প্রশ্ন করাই গণমাধ্যমের কাজ। আমরা প্রশ্ন করতে চাই আপনার হয়ে, জানাতে চাই আপনি যা জানতে চান। শুরু করছি গ্লোবাল টেলিভিশনের নিয়মিত আয়োজন প্রশ্নগুলো সহজ। আমি নাজমুল আশরাফ। এই অনুষ্ঠানে আমরা চলমান নানা ঘটনার তথ্য ও বক্তব্য তুলে ধরি। অতিথিদের কাছে জানতে চাই সেসব তথ্য ও বক্তব্যের প্রতিক্রিয়া ও বিশ্লেষণ। মিয়ানমারের রাখাইন রাজ্যে মানবিক সহায়তা পৌঁছানোর জন্য বাংলাদেশের ভেতর দিয়ে করিডোর দেয়া নিয়ে দেশের রাজনীতি উত্তপ্ত হচ্ছে। বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দল অন্তর্বর্তী সরকারের এই পরিকল্পনার তীব্র ক্ষোভ জানিয়েছে। তারা বলছে এটি একটি জাতীয় নিরাপত্তার বিষয়, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিষয় এবং আরও অনেক আঞ্চলিক এবং আন্তর্জাতিক শক্তির ব্যাপার আছে। সেরকম একটি সিদ্ধান্ত একটি অনির্বাচিত অন্তর্বর্তী সরকার নিতে পারে না। অন্তর্বর্তী সরকারের এই সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে দলগুলো বলছে যে অবিলম্বে সকল রাজনৈতিক দল এবং সংশ্লিষ্ট পক্ষগুলোর সাথে আলাপ আলোচনা করে এরকম জাতীয় গুরুত্বপূর্ণ একটি বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য। কোনো দল আবার এরকম সিদ্ধান্ত স্থগিতের আহ্বানও জানিয়েছে। বিশেষজ্ঞরা বলছেন যে বাংলাদেশের ভেতর দিয়ে যদি করিডোর দেওয়া হয় মিয়ানমারের জন্য, সেটি আমাদের নিরাপত্তার ঝুঁকি তৈরি করবে। এরকম নানান বিষয় নিয়ে আলোচনা প্রতিদিনই হচ্ছে। আমাদের আজকের আলোচনার বিষয় মানবিক করিডোর এবং জাতীয় নিরাপত্তা। আলোচনার জন্য এরই মধ্যে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন বাংলাদেশ ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল স্ট্র্যাটেজিক স্টাডিজের সিনিয়র গবেষক জনাব আবু সালেহ মোহাম্মদ ইউসুফ। জনাব ইউসুফ, আপনাকে স্বাগত জানাচ্ছি। এছাড়া কিছুক্ষণের মধ্যে আমাদের আরেকজন অতিথি দক্ষিণ এশিয়া বিষয়ক নিরাপত্তা বিশ্লেষক রিয়ার অ্যাডমিরাল আব্দুল আওয়াল আমাদের সাথে যুক্ত হবেন। গ্লোবাল টেলিভিশনের পাশাপাশি এই অনুষ্ঠানটি আপনারা একযোগে দেখতে পাচ্ছেন আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজেও। আমরা আলোচনাটা শুরু করতে চাই এই প্রশ্ন দিয়ে যে মিয়ানমারের রাখাইন রাজ্যে সহায়তা পৌঁছানোর জন্য বাংলাদেশের ভেতর দিয়ে যেই মানবিক করিডোরের প্রস্তাব দিয়েছে জাতিসংঘ, এ ব্যাপারে অন্তর্বর্তী সরকার বলেছে যে তারা একটা নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। আমি কিছু তথ্য জানিয়ে দিই। গত রবিবার পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন সাংবাদিকদের জানান, জাতিসংঘের তত্ত্বাবধানে শর্ত সাপেক্ষে মিয়ানমারের বেসামরিক লোকজনের জন্য করিডোর দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার। তিনি জানান, সরকারের কিছু শর্ত আছে, সেসব শর্ত পালিত হলে অবশ্যই জাতিসংঘের তত্ত্বাবধানে সহযোগিতা করবে সরকার। তবে সেই শর্তগুলো কি তিনি সেগুলো বলেন নাই। বিএনপি মানবিক করিডোর নিয়ে উদ্বেগ জানিয়েছে। তারা বলছে গৃহযুদ্ধে জর্জরিত মিয়ানমারের রাখাইনে ত্রাণ সহায়তা পৌঁছানোর জন্য মানবিক করিডোর দেওয়ার মতো নীতিগত সিদ্ধান্ত কোনো অনির্বাচিত সরকার নিতে পারে না। এর সঙ্গে দেশের নিরাপত্তা, স্থিতিশীলতা এবং ভৌগোলিক অখণ্ডতার প্রশ্ন জড়িত। তাই এ ধরনের স্পর্শকাতর বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে দেশের রাজনৈতিক দলগুলোর সাথে জাতীয় রাজনৈতিক দলগুলো সহ জাতীয় নিরাপত্তা সংশ্লিষ্টদের সাথে সরকারের আলোচনা করা উচিত। একইভাবে আরও কিছু দল এ ব্যাপারে তাদের বক্তব্য দিয়েছে, যেমন জাতীয় মুক্তি কাউন্সিল। তারা মানবিক করিডোর দেওয়ার ক্ষেত্রে সরকারকে সতর্ক হওয়ার আহ্বান জানিয়েছে। তারপরে হচ্ছে ইসলামী আন্দোলন বাংলাদেশ, তারা বলেছে মানবিক করিডোর প্রতিষ্ঠার আগে জাতীয় ঐক্যমত্য তৈরি করতে হবে। রাষ্ট্র সংস্কার আন্দোলন, এটি আরেকটি রাজনৈতিক দল, তারা বলেছে রাখাইনে মানবিক করিডোর দেওয়ার নীতিগত সিদ্ধান্ত স্থগিত করার দাবি জানিয়েছে তারা। এরকম আরও অনেকের বক্তব্য এবং প্রতিক্রিয়া আমরা গত কয়েকদিন ধরে জানতে পারছি। আমার প্রশ্ন শুরুতে আপনার কাছে, সরকার বিষয়টি নিয়ে রাগডাক করছে কেন? এখানে গোপনীয়তার কি আছে? জাতিসংঘের মহাসচিব যখন বাংলাদেশ সফরে এলেন, এরপর থেকেই কিন্তু নানানভাবে এই তথ্যটি বের হয়ে আসছে যে জাতিসংঘ মানবিক করিডোর দেওয়ার জন্য বাংলাদেশকে প্রস্তাব দিয়েছে। প্রথম পররাষ্ট্র উপদেষ্টা এটা নিশ্চিত করলেন, তারপরে আমরা নানান রকমের প্রতিক্রিয়া পাচ্ছি, বিশেষ করে রাজনৈতিক দলগুলোর কাছ থেকে। মানবিক করিডোর দেওয়ার ক্ষেত্রে আমাদের কি কি ঝুঁকি আছে, আমরা কি কি বিপদে পড়তে পারি, মিয়ানমারের সাথে যুদ্ধে জড়িয়ে পড়তে পারি কিনা, বিভিন্ন পরাশক্তির এই অঞ্চলের যেসব এজেন্ডা সেগুলো পক্ষ হয়ে যেতে পারি কিনা, সেই আলোচনাটা পরে আসবো। আমি শুরুতে আপনাকে জানতে চাই এখানে রাগডাক বা গোপনীয়তার কারণ কি? জি, আপনাকে ধন্যবাদ এবং আপনার মাধ্যমে দর্শকদেরকেও ধন্যবাদ। প্রথমত এটা একটা নীতিগত সিদ্ধান্ত যে আমরা মায়ানমারে যে মানবিক বিপর্যয় হচ্ছে সেখানে আমরা সহযোগিতা করব কিনা, বা সহযোগিতা করার ডিপ্লোম্যাটিকলি আমাদের জন্য এটা কতটা কনভেনিয়েন্ট অ্যান্ড বেনিফিশিয়াল। যেখানে যেটা বলা হচ্ছে যে অনেক দিন থেকে এটা আলোচনায় ছিল, বাট যখন পররাষ্ট্র উপদেষ্টা যখন এটা ঘোষণা করলেন তখনই এটা নিয়ে বিতর্কটা বেশ বড়োভাবে আসছে। প্রথমত একটা দিক যদি আমরা দেখি যে আমাদের প্রতিবেশী রাষ্ট্রে রাখাইন রাজ্যে যে মানবিক বিপর্যয় হচ্ছে এবং রাখাইন রাজ্যের যে কনফ্লিক্টের একটা লং হিস্ট্রি আছে,
বাট যেটা ইউএনডিপি যেটা লাস্ট নভেম্বরে সেখানে একটা দুর্ভিক্ষের আভাস দিচ্ছিলেন। এখন প্রশ্ন হচ্ছে যে সেখানে যদি রোহিঙ্গা সমস্যাটা যেমন আছে, সেখানে যদি এই ধরনের কনফ্লিক্ট এসকালেট করে এবং এই ধরনের কনফ্লিক্টের কারণে দুর্ভিক্ষ দেখা দেয়, সেটা একটা স্পিল ওভার এফেক্টও হতে পারে। সো যেহেতু বাংলাদেশের সবসময় একটা নীতিগত বিষয় থাকে যে বৈশ্বিকভাবে যে কোনো কোথাও যদি মানবিক বিপর্যয় হয়, বাংলাদেশ সেখানে তার ক্যাপাসিটি অনুযায়ী রেসপন্স করে। সো এই ধরনের ক্ষেত্রে সেই রেসপন্সের নীতিগত জায়গাটা অবশ্যই থাকবে। বাট যেই কনসার্নের বিষয়গুলো আসছে সে সম্পর্কে পররাষ্ট্র উপদেষ্টা যেটা বলছেন যে শর্ত সাপেক্ষে। এখন এই শর্তগুলা এই ধরনের সিদ্ধান্তের ক্ষেত্রে জাতীয় ঐক্য অবশ্যই গুরুত্বপূর্ণ, এবং শুধু এই বিষয় নয়, বাংলাদেশের পররাষ্ট্রনীতির যেই কোনো বিষয়ের ক্ষেত্রে আমরা দেখছি যে আমাদের প্রতিবেশী অনেকগুলো দেশও রাজনৈতিকভাবে বিরোধ থাকলেও যে একটা জাতীয় ঐক্যমত্য তৈরি করে প্রতিবেশীদের সাথে ডিল করার ক্ষেত্রে। সুতরাং এই ক্ষেত্রে বাট ওভারঅল ফরেন পলিসি এবং মায়ানমার নীতির ক্ষেত্রে আমাদের জাতীয় ঐক্যমত্য অবশ্যই প্রয়োজন, এবং সেই প্রেক্ষাপটে সরকার সেই ঐক্যমতের বিষয়টাকে পাশ কাটিয়ে যাচ্ছে নাকি? সেক্ষেত্রে ঐক্য যেহেতু শর্তগুলোর বিষয় এখনও আলোচনায় আছে, সেহেতু বিষয়টার ক্ষেত্রে জাতীয় ঐক্যমত্য তৈরির সুযোগ এখনও আছে, যে সবগুলো পক্ষের সাথে নট অনলি দেশের অভ্যন্তরে না, আমরা কেউ কেউ এটাকে বলেন যে মাল্টি লেয়ার ডিপ্লোমেসিরও দরকার আছে। যে আমাদের অভ্যন্তরে আমাদের যেহেতু একটা ইন্টারিম গভর্নমেন্ট আছেন, ইন্টারিম গভর্নমেন্ট যদি আমাদের নির্বাচিত সরকার থাকলেও জাতীয় ঐক্যের বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ সেটা টেকসই হয়। যে কোনো রাষ্ট্রের সাথে আমরা আমাদের সম্পর্ক ডিল করার ক্ষেত্রে কনফিডেন্সটা বেশি থাকে এবং সেটা শক্তিশালী হয়। সেই প্রেক্ষাপটে জাতীয় ঐক্য তৈরির সুযোগ এখনও আছে। শর্তগুলো কীভাবে নির্ধারিত হবে, নিরাপত্তার বিষয়গুলো যেগুলো আপনি বলছেন যে পরে আলোচনা করবেন, সেই বিষয়গুলো কি কি হতে পারে, কনসার্নগুলো কি, সেই বিষয়গুলোতে ডিটেলস কিন্তু যেটুকু এগিয়েছে সরকার, এটুকু এগোনোর ক্ষেত্রে দলগুলোর সাথে বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, আমি যদি বলি নিরাপত্তা বিশেষজ্ঞ এবং আমাদের সামরিক বাহিনী, তাদেরকে যুক্ত করলে বিতর্কটা কম হতো না? দেখুন, সরকারের একটা নিজস্ব মেকানিজম অবশ্যই থাকে, এবং সেই মেকানিজমে সবগুলো পক্ষকে এঙ্গেজ করা অবশ্যই প্রয়োজন, এবং যদি সেটা জাতীয় ঐক্যের জায়গা থেকে দেখি। বাট আমি যেটাকে ফোকাস করতে চাচ্ছি যে যেহেতু একটা মানবিক বিষয় এবং রাখাইনের যে বিষয়, সেখানে বিষয়ে রেসপন্স করাটা আমাদের অবশ্যই ডিপ্লোম্যাটিক্যালি প্রয়োজন। সেটা আমরা কোন পর্যায়ে করব, কতটুকু করব, কিভাবে করব, নিরাপত্তার বিষয়গুলো কিভাবে দেখব, সেই বিষয়গুলোতে জাতীয় ঐক্য তৈরি করার সুযোগ এখনও নিশ্চয়ই। এখন রাখাইনের মানবিক বিপর্যয় প্রতিবেশী দেশ হিসেবে আমাদের দায়িত্বের কথা বলছি, কিন্তু রাখাইন বা মিয়ানমারের কারণে, রোহিঙ্গাদের কারণে আমাদের দেশে যে মানবিক বিপর্যয় তৈরি হয়ে আছে এবং এটা প্রতিনিয়ত বাড়ছে। আপনি জানেন এখনও কিন্তু প্রতিনিয়ত রোহিঙ্গা শরণার্থী আসছে এবং গত কিছুদিনে 1 লাখেরও বেশি ঢুকেছে। না, দেখুন, এখানে যে মায়ানমার তার প্রতিবেশীদের সাথে বা বাংলাদেশের সাথে যেভাবে ডিল করে বা আমরা কীভাবে ডিল করি, সেখানে অনেকগুলো বিষয় আলোচনার বিষয় আছে। বাট একই সাথে আমাদের যে একটা বিষয় আছে যে আমরা প্রতিবেশীদের সাথে সবসময় একটা পিসফুল রিলেশনশিপ, এবং মায়ানমারে যখন আর্থকোয়েক হলো আমরা সেখানে তাদেরকে সাহায্য পাঠিয়েছি। সুতরাং এরকম বিষয়গুলোতে এটার যেমন একটা ইনস্ট্যান্ট মানবিক দিক আছে, একই সাথে লং টার্ম ডিপ্লোম্যাটিক গেইন কি আছে, লং টার্ম এঙ্গেজমেন্টের বিষয়গুলো কি আছে, সেগুলো অবশ্যই আলোচনা। মায়ানমার আমাদের সাথে 2017 থেকে যদি ধরি, ব্যাপক হারে যখন রোহিঙ্গারা আসলো, যেই আচরণ করেছে এবং আমাদের সকল চেষ্টা ব্যর্থ করে দিয়েছে, সেখানে আমরা নিজেদের এই সংকটের মধ্যে থেকে কতটুকু সহায়তা বা মানবিকতা দেখাতে পারবো সেটি আপনার কাছে জানবো। এর মধ্যে আমাদের সাথে আরেকজন অতিথি যুক্ত হয়েছেন, তিনি দক্ষিণ এশিয়া বিষয়ক নিরাপত্তা বিশ্লেষক রিয়ার অ্যাডমিরাল আব্দুল আওয়াল। আপনাকে স্বাগত জানাচ্ছি। আমরা শুরুতে কিছু তথ্য দিচ্ছিলাম। পররাষ্ট্র উপদেষ্টা প্রথম যখন জানালেন যে আমরা মানবিক করিডোর দেওয়ার ক্ষেত্রে নীতিগত সিদ্ধান্ত নিয়েছি, এরপরে আমরা বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিক্রিয়া দেখলাম। বিএনপি সহ অনেকগুলো দল এর মধ্যে প্রতিক্রিয়া দিয়েছে। সবার কথার সুর একটাই, এটি একটি জাতীয় বিষয়, জাতীয় নিরাপত্তার বিষয়, স্বাধীনতার সার্বভৌমত্ব অখণ্ডতার বিষয়। এখানে অনেক শক্তির খেলা আছে মিয়ানমারকে কেন্দ্র করে। সেরকম একটি সিদ্ধান্ত সরকার একা একা নীরবে গোপনে নিয়ে ফেলেছে। এইটার প্রতিবাদ সবাই জানাচ্ছে, এবং রাজনৈতিক এবং অরাজনৈতিক বিশেষজ্ঞ মহল সবাইকে নিয়ে আলোচনা করে এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার কথা সবগুলো দল বলছে, বিশেষজ্ঞরা বলছেন। এই প্রেক্ষিতে আমি আপনার কাছে জানতে চাই যে মানবিক সহায়তা দেয়া একটা প্রতিবেশী দেশের প্রতি নিশ্চয়ই দায়িত্ব আছে। মিয়ানমারের সাথে আমাদের যে সম্পর্ক এবং রোহিঙ্গার যে সংকট, এবং মিয়ানমারকে কেন্দ্র করে আমরা জানি আঞ্চলিক এবং আন্তর্জাতিক পরাশক্তির নানান পরিকল্পনা, সেই জায়গায় সেই মানবিকতা দেখাতে গিয়ে যেমন করে আমরা এই 13-14 লক্ষ রোহিঙ্গার বোঝা বহন করছি মানবিকতা দেখাতে গিয়ে, যদি আমরা করিডোর দিই শর্ত সাপেক্ষে, তৌহিদ হোসেন বলেন নাই শর্তগুলো কি, সেক্ষেত্রে আমাদের কি কি ঝুঁকি তৈরি হতে পারে জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে? ধন্যবাদ।
বিশেষ করে আমার আপনাদের এই গ্লোবাল টেলিভিশনে এটি প্রথম, তো সেজন্য আমি ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে এবং দর্শক শ্রোতাদেরকে। যে আলোচনা আমরা করছি এটা এখন মনে হচ্ছে যেটা হঠাৎ করে হয়ে গেছে, বাট এই জিনিস তো হঠাৎ করে হয় নাই। ইফ ইউ রিকল, যখন আরাকান আর্মি খুব তড়িৎ গতিতে আগাচ্ছিল এবং বুথিডং যখন ফল করলো, যদি আমি ঠিকমতো মনে করি লাস্ট নভেম্বর যখন ফল করলো, তখনই কিন্তু আলোচনা হচ্ছিল যে এই যেভাবে আগাচ্ছে এবং আমাদের বর্ডারের সাথে তো এটা যে এখন এই ওখানে রোহিঙ্গা তো আরও 6-7 লাখ আছে, তো এদের ভবিষ্যৎটা কি হবে, এটা তাদেরকে কিভাবে দেখভাল করা হবে, এই প্রশ্নটা তখন থেকেই এটা আলোচনা হচ্ছে। আর এরপরে জাতিসংঘের মহাসচিব যখন আসলেন, তিনি 4 দিন থাকলেন, তখন তো জিনিসটা আরও ক্লিয়ার করে বলা হলো যে একটা হিউম্যানিটেরিয়ান করিডোর লাগবে। তো তাতে তো জিনিসটা স্পষ্ট হওয়ার কথা। এখন আমরা যে প্রসেসের কথা বলছি, বিভিন্ন রাজনৈতিক দল যে প্রশ্ন উত্থাপন করেছেন, যথাযথ প্রশ্ন, এটাই হওয়া উচিত, প্রসিডিউরালি এটাই হওয়া উচিত আমাদের ডিসিশন মেকিংয়ে। বাট আমরা কি সেইভাবে ডিসিশন নেই? আমাদের একটা কালচারাল ব্ল্যাকআউট তো আছে এই ধরনের। সেটি রাজনৈতিক সরকারগুলোর কালচার। রাজনৈতিক সরকার যেগুলো তারা ডিসিশন নেয়, তারা মনে করে যে তারা বৃহত্তর দল, তাদের সাথে জনসমর্থন আছে, এই বাকি দলের সাথে কথা বলার প্রয়োজন নাই। সেটি দলের ক্ষেত্রে, এটা হলো দলের ক্ষেত্রে। এখন অন্তর্বর্তীকালীন যে সরকার, এখানে যেভাবেই রাজনৈতিক দলগুলো বলুক, এটা তাদের পয়েন্ট এটা আছে যে এটার একটা আলোচনা করে ডিসিশন নেওয়া। বাট আমি যেটা বলতে চাচ্ছি যে উই ডোন্ট হ্যাভ দ্য ফোরাম। আমরা একটা ফোরাম নাই এবং আমাদের এইটার একটা ঐতিহ্য নাই। কালচারালি আমাদের এটা জিনিসটা যে আলোচনার ভিত্তিতে যে এই সমস্ত ডিসিশন নেওয়া, সেই কালচার আমাদের নেই, রাজনৈতিক কালচারটা নেই। আরেকটা হচ্ছে যে কিন্তু অভ্যুত্থানের পরের এই সরকার তো এই কালচার চালু করতে পারে না, চালু করতে পারে, সেটা ঠিক আছে, চালু করা উচিত। বাট আমার পয়েন্ট যেটা, সেটা হচ্ছে যে এই আমরা যখন রোহিঙ্গা শরণার্থীদের, আশ্রয় প্রার্থীদের যখন আশ্রয় দিলাম, তো তখন আমাদের যদি আপনার মনে করতে পারেন, তখন ইনিশিয়ালি একটা দোদুল্যমানতা ছিল, ঢুকতে দেব কি দেব না। তখনও কিন্তু আবার রাজনৈতিক দলগুলো এটা সমালোচনা করেছে যে কেন দেওয়া হচ্ছে না, এবং শাসক দলের ধর্মীয় মূল্যবোধ নিয়েও প্রশ্ন করা হয়েছে। তারপরে তো এটা ফ্লাড গেট শুরু হয়ে গেল। তো এখন যখনই আপনি এই ধরনের একটা ডিসিশন নেবেন, এই যে এতগুলো লোককে আপনার ভিতরে আনার জন্য, তো এখানে যে কোনো যে আন্তর্জাতিক সম্পর্ক এবং আঞ্চলিক এবং দ্বিপাক্ষিক সম্পর্কের যে ডায়নামিক্সগুলো, এটাতে আপনার অবশ্যই এখানে নিতে হবে এই যে আমি খুলে দিচ্ছি, এটা আসলে আমার কি হবে, আমার এতে ক্ষতি কী হবে, আমার কি পাবো এটা থেকে। তো আমরা যখন এটা দিয়েছি, আমরা শুধু মানবিক বিষয়টা আমরা বিবেচনা করেছি, যার ফলে নিরাপত্তা, তারপরে অর্থনৈতিক কি এই আমাদের পরিবেশের কি অভিঘাত হবে, আর্থসামাজিক যে এই অঞ্চলটাতে কি অভিঘাত হতে পারে, এই কোনো কিছু আমরা এটা কনসিডার করিনি। যার ফলে এখন যেটা সমস্যা এসে গেছে, আমরা যেভাবে সমাধান চাই, এটা দুনিয়ার অন্য কেউ সেটা বুঝতেই পারছে না যে তোমরা দিলা কেন, আসতে দিলা কেন। আপনি মনে পড়ে যখন ওই লি কুয়ান ওয়ান, সিঙ্গাপুরের প্রাইম মিনিস্টার ছিলেন, যখন ওই যে বোর্ড পিপল, ভিয়েতনামের বোর্ড পিপল আসছিল, তো লি কুয়ান ওয়ান উনি চাইনিজ হিসাবে খুব গর্বিত চাইনিজ করে, একটা চাইনিজকে আপনি ঢুকতে দেন না সিঙ্গাপুরে। তাকে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনি এত গর্বিত চাইনিজ এবং আপনি চান এদের করার জন্য, আপনি কেন আশ্রয় দিচ্ছেন না? বলছে আমি খুব গর্বিত,
ভেরি সিম্প্যাথেটিক এই বোট পিপল, তারা এতটা সাফার করছে, সাগরে ভাসছে, ইয়ে করছে। কিন্তু আমি যদি এটাতে দেই তাহলে সিঙ্গাপুর আর সিঙ্গাপুর থাকবে না, উনি দেশের স্বার্থটা চিন্তা করেন। দেশের স্বার্থ। তা আমরা সেটা চিন্তা করি নাই। তো এই জন্য এখন যখন আবার একটা প্রশ্ন আসছে, এখন একটা মানবিক করিডোর, তো আমার একটা প্রশ্ন রাখতে ইচ্ছা করছে, এই মানবিক করিডোর তুমি কার, টু হুম ডু ইউ বিলং? সেটি কোনো এক সময় অমানবিক হয়ে যাবে এটা কিনা? কার জন্য, আমরা কাকে দিচ্ছি, জি। হু আর দ্য পার্টিস, আমরা এতে কিভাবে দিব, কিভাবে কি যাবে এদিক দিয়া, এটা দিয়ে ইয়ে দেয়, এটা দিয়ে আমাদের গেইন কি? আর মানবিক করিডোর বা হিউম্যানিটেরিয়ান করিডোর যে উদাহরণগুলো আছে, আপনার বর্জিনে হার্জেগোভিনাতে হয়েছিল, তারপরে আজারবাইজান আর্মেনিয়া ওই কনফ্লিক্টে হয়েছিল, কঙ্গোতে একটা ইয়ে হয়েছিল, রাশিয়া ইউক্রেন ইয়েতে একটা ট্রাই করা হয়েছিল। কোনো জায়গায় কিন্তু এটার ফলাফল ভালো হয় নাই। ভালো হয় না। আলটিমেটলি নান অফ দ্য প্লেসেস, একটা শর্ত অবশ্যই থাকে যে করিডোর আপনি দিবেন বা যেখানেই দিবেন, এটা হলো যে কতগুলো লোক তারা আটকা পড়ে আছে, তাদেরকে সেফলি চলে যেতে দিতে হবে, যাতে করে কোনো অ্যাটাক না না, হয়। বলা হচ্ছে এটা- সহায়তা পৌঁছানো হবে, ওটা দিয়ে যে আরো রোহিঙ্গা আসবে না রাইট, তার নিশ্চয়তা কি? সহায়তা পৌঁছানো, আপনি পৌঁছাবেন, কিন্তু এই সহায়তার জন্য আরেকটা সেই যে একটা ডাম্পিং পয়েন্টে এটা নিতে হবে সহায়তাটা, তারপর এটা যাবে। বাট শর্ত হলো যে এই যে স্টেজিং পয়েন্ট যেটা থাকবে এই পাশে এবং ওই পাশে, তো এগুলোর নিরাপত্তা কে দিবে? কারণ তৎমদ মানে জনতা সেনাবাহিনী এখনও তো তারা এয়ার অ্যাটাক করছে, তারা গ্রাউন্ডে না, কিন্তু এয়ার অ্যাটাক তারা করছে। এয়ার অ্যাটাক যে করবে না সেটার গ্যারান্টি কে দিবে? আর ইনভেরিয়েবলি এটা নিরাপত্তা যখন আছে, তখন তো আমার মিলিটারি ইনভলভ হয়ে যাবে। আর এই ইয়ে যদি হয়, আপনার এই যে অ্যাটাকে প্রশ্ন যদি আসে, যদি কোনো অ্যাটাক আসে, তাহলে সেটা আমি কিভাবে ঠেকাবো? এরই মধ্যে তো আমরা কিছুটা আক্রান্ত হয়েছি। রাইট, এখন আপনার যারা পার্টি এখানে যারা আছে, সেটা পরে আলোচনা, হয়তো আরও আমরা আলোচনা করতে পারবো, সেই পার্টিগুলোর সাথে কি আমরা কথা বলেছি। এখন তো আরও একটু ধোঁয়াশা সৃষ্টি হয়েছে যে আমরা এখনো কোনো কথাই বলি নাই। একজন বলেছেন মানে আমাদের পক্ষ থেকে, তো এটাতে তো ধোঁয়াশাটা আরও বাড়ছে। বাট এই ধরনের একটা ইয়েতে আমি আমার পয়েন্টে ফেরত আসি যে আমরা যখন আশ্রয় দিয়েছিলাম, আমরা সমস্ত ডাইনামিক্সকে উপেক্ষা করে জাস্ট মানবিকতার জন্য আমরা দিয়েছিলাম। বাট এখন যেন আমরা যেটাই করি, অবশ্যই করা উচিত, ওখানে আছে সরল হিসাবে, এটা অবশ্যই ওখানে জাতিসংঘ তারা অ্যাসেস করেছে দুর্ভিক্ষ সামনে হবে, তো দুর্ভিক্ষ হলে তো আবার সে বাংলাদেশমুখী হবে, সেটা তো আছে। কিন্তু এখন যে আসছে যারা, এই গত জুলাই থেকে আন্ডার দ্য ওয়াচ অফ আরাকান আর্মি, এই যে 1,13,000 চলে আসলো, এটা কীভাবে আসলো? এটা আমরা ঠেকাতে পারছি না কেন? এটা নিয়ে আমাদের হোয়াট ইজ আওয়ার পজিশন? তো এই যে করিডোর যেটা হবে, এই করিডোর তো আপনি যেটা বললেন, এটা তো শুধু যাবে না, এটা এমনি তো উই হ্যাভ এ করিডোর, হিউম্যান করিডোর তো এমনি দিয়ে আছে, তারা আসে যায়, তারা এখানে আসতেছে, ওখানে যাচ্ছে, অবৈধভাবে আসছে, তখন তারপরে মাদকের একটা স্বর্গরাজ্য হয়ে গেছে, আর্মস স্মাগলিং এর একটা চলছে। তো অলরেডি তো করিডোর, তো বিভিন্ন করিডোর যেটা আমাদের জাতীয় স্বার্থ বিরোধী, সেগুলো তো অলরেডি আছে। তো এখন এটাতে করে আমরা আমাদের জাতীয় স্বার্থটাকে কি করে করতে হবে, এটা আমাদের গ্রাউন্ড রিয়ালিটি, দিস ইজ দ্য থিং। বাট আমার যেটা প্রশ্ন, সেটা হলো প্রফেসর ইউনুস সরকার, এটা ওনার যে রেডার, আন্তর্জাতিক রেডার, এটা তো অনেক শার্প, যেটার সাথে আমাদের বাকি যারা আছে, রাজনৈতিক দল হোক, যাই হোক, তারা ম্যাচ করতে পারছে না, ম্যাচের কোনো প্রশ্নই ওঠে না। তো এই ধরনের একটা বলয়ের, যেখানে উনি সবই জানেন, ইয়ে করেন, তো এখানে প্রথমে মার্কিন সেনাবাহিনীর যেখানে উপপ্রধান উনি আসলেন, তারপরে একটা প্রতিনিধি দল আসলো, তার সাথে আবার মায়ানমারে ইউএস অ্যাম্বাসেডর যে উনিও চলে আসলো। তো এখানে তো এই যদি ডটগুলো মিলানো হয়, সেটা আবার এর ভিতরে আবার
দ্য অ্যাসিস্ট্যান্ট ডিফেন্স সেক্রেটারি, উনি আবার কল করলেন চিফ অ্যাডভাইজারের কাছে, মানে মাইন্ড ইউ হি ইজ দ্য ডিফেন্স সেক্রেটারি। কারণ ওই আমেরিকানদের এখনও ওই ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি হোক আর যেটিই হোক, এখনও যেহেতু টিটিপি থেকে বেরিয়ে গেছে, অর্থনীতির কোনো ইয়ে নাই, যার ফলে ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজিটাকে তারা ওইভাবে কাজে লাগাতে পারছে না, যার ফলে এন্ড অফ দ্য ডে ইট ইজ অনলি দ্য মিলিটারি, অনলি দ্য ডিফেন্স ডিপার্টমেন্ট, এরা সক্রিয়। যার ফলে উনি কল করলেন, তো সেটা নিয়েও কিছু গুঞ্জন হলো, কি কথা ছিল। এরপরেও সেক্রেটারি লেভেলে যদি ইফ ইউ রিকল 2 বছর আগে আবার সেই সেক্রেটারি অফ ডিফেন্স এসপার বাইডেনের আন্ডারে উনি প্রাইম মিনিস্টারকে কল করেছিলেন। তো এই তখন থেকেই তো এই জিনিসগুলো এই সবগুলো ডট মিলালে পরে আমরা কি ইউএস প্ল্যানের অন্তর্ভুক্ত হয়ে যাচ্ছি? এখন আমরা কার প্ল্যানের অন্তর্ভুক্ত হচ্ছে সেটা তো আমাদের দেখতে হবে, বাট এখানে যে পক্ষগুলো আছে, এখানে যে সবচেয়ে যে মানে দৃশ্যমান যে পক্ষ চায়না, জি, এখন চায়না হলো যে মানে চায়না প্লেজ বোথ সাইডস। তো একটা অ্যানালিসিসে আমরা দেখলাম যে এই ইয়ের পরে 2021-এর যে কু হলো, এই কুর পর থেকেই তো এই জিনিসটা আরও বেশি অ্যাগ্রিভেট করলো। 1400 অ্যাটাক হয়েছে এই পর্যন্ত, আর অ্যাবাউট 400 আর্ম গ্রুপ, ওদের তো এমনি তো ওই যে এথনিক অর্গানাইজেশন যেগুলো আছে বর্ডারের সব জায়গায় আগে থেকেই আছে, বাট এই কুয়ের পরে থেকে ওই ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্ট, তারপর পিডিএফ, এইসব মিলিয়ে 400 গ্রুপ তৈরি হয়ে গেছে, যারা আবার ওই ইউনো বুদ্ধিস্ট মিক্সড ইয়া। তো এর ফলে মানে মায়ানমারের জনতা অনেক চাপে আছে, চাপের ভিতরে আছে। তো এই একটা ডায়নামিক এখানে। তো এখানে এই কনফ্লিক্ট হচ্ছে, এটা আমি পরে এই পয়েন্টটা আবার একটু বলবো, যে চায়না কিভাবে এখানে তার যে ভূরাজনীতি খেলাটা, এটা সে খেলছে। এখানে 2022-এ আপনার বার্মা অ্যাক্ট হয়েছে, তো সেখানে আপনার এটা হলো আপনার মানবিক কি বলে নন লিথাল ইয়ে করা, সাহায্য করা। বাট 22-এর পরে 23 আসলো, 23-এর পরে 23 থেকে শুরু হলো ঝঞ্ঝার গতিতে এই থ্রি ব্রাদার অ্যালায়েন্সের যে ইয়া। তো এটার সাথে এটার কি সম্পর্ক? এরপরে এখানে ভারত তার সাংঘাতিক ধরনের স্বার্থ আছে, জাপান আছে, ইউরোপিয়ান ইউনিয়ন আছে, সবারই এখানে স্টেক আছে, সবাই খেলছে যার যার খেলা। তো এর ভিতরে আমরা শুধু বাংলাদেশ মানবিকতার কথা বলে আমরা এই যে খেলার মধ্যে ঢুকে যাচ্ছে কিনা, আশঙ্কা তো ওইটাই। আমরা তো ঢুকেই আছি। এখন ফার্দার কিভাবে আমরা এগোবো, তো সেটা বিবেচনার যথেষ্ট প্রয়োজন। এটি নিয়ে যদি জাতীয় সংলাপ হয়, বিভিন্ন দল এবং বিশেষজ্ঞদের মতামত নেন, তাহলে হয়তো একটা দেশের জন্য মঙ্গলজনক এবং নিরাপদ সিদ্ধান্ত হয়তো নেওয়া যাবে। আমরা এই আলোচনা, আমি একটা জিনিস শেষ করে দেই। আপনি বলছেন আলোচনার কথা করা, সেটা প্রথাগত একটা জিনিস আছে, কিন্তু ডু ইউ হ্যাভ চয়েস? আমাদের সেই চয়েসটা কি আছে? বিরোধী দল বলছে এটা ঠিক হয় না, এটা এখানে আমি শুনতে চাচ্ছি বিরোধী দলের কাছে যে লিভ ইট ফর আস, আমরা নির্বাচিত হয়ে আসবো, দেন উইল হ্যান্ডেল। ওটা বলছে যে অনির্বাচিত সরকার এরকম জাতীয় গুরুত্বপূর্ণ কথার মারপেচ এগুলো। অনির্বাচিত সরকার এটা করা উচিত না, এই নির্বাচিত সরকার আলোচনা করা উচিত ছিল। কিন্তু আমি শুনতে চাচ্ছি যে প্লিজ লিভ ইট, বাদ দেওয়ার কথা, এটা বাদ দেন, লেট দেয়ার বি ইলেকশন হলে যে সরকার আসবে এটা ডিল করুন, এটা ছেড়ে দেন এখন সেটাতে কিন্তু আমরা শুনছি না। যার ফলে আমার মৌলিক প্রশ্ন যেটা, এই যে ভূরাজনীতির যে চক্র এখানে চলছে, এখানে আমাদের চয়েসটা কতটুকু আছে, সেটা আমি নিশ্চয়ই আপনার কথা থেকে যেটুকু বুঝলাম যে এই সরকার না করলেও নির্বাচিত সরকার এসে আবার সেই ভূরাজনৈতিক চক্করে পড়ে একই কাজ করবে কিনা, এরকম আশঙ্কা থেকে যায়। একটা ছোট্ট বিরতি নিয়ে ফিরে আসবো, এই আলোচনা চালিয়ে যাবো। আশা করছি বিরতির পরও আপনাদেরকে সাথে পাবো।
ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য। আপনারা দেখছেন প্রশ্নগুলো সহজ গ্লোবাল টেলিভিশনে। আমরা আলোচনা করছি মানবিক করিডোর এবং জাতীয় নিরাপত্তা নিয়ে। আমাদের সাথে অতিথি হিসেবে আছেন জনাব আবু সালেহ মোহাম্মদ ইউসুফ এবং রিয়ার অ্যাডমিরাল আব্দুল আওয়াল। জনাব আবু সালেহ মোহাম্মদ ইউসুফ, আপনি একজন গবেষক হিসেবে আমাকে বলেন যে এই করিডোরের সাথে তিনি সামরিক দিক থেকে, নিরাপত্তার দিক থেকে অনেকগুলো বিষয় উত্থাপন করেছেন। এই করিডোর বা মিয়ানমারের সাথে আমাদের যে মানে সংকট চলছে, রোহিঙ্গা বিষয় তো আছেই, এটা জাতীয় নিরাপত্তা, অখণ্ডতা, সার্বভৌমত্বের কথা বলা হয়, তার সাথে তো অর্থনীতি যুক্ত, ভূরাজনীতি যুক্ত, আরও মেলা কিছু এই জায়গাটিতে আছে। এখন জাতীয় পর্যায়ে যদি আলোচনা হয়, কতটা গভীরে সে আলোচনা হবে এবং কী সিদ্ধান্ত হবে আমরা জানি না, সেরকম একটা দাবি যখন উঠেছে, আপনি কি মনে করেন যে সব দলগুলোর সাথে আলোচনা করলে পরে আমরা এরকম একটা সিদ্ধান্ত বা ঝুঁকি থেকে সরে আসতে পারবো, নাকি সব দলই ওই সব বড় বড় শক্তির কথা মাথায় রেখে হয়তো কিছু শর্ত সাপেক্ষে সম্মতি দিতে পারে? জি, দেখুন, আমরা যখন ভূরাজনীতির কথা বলি, যদি ভূরাজনীতির প্রেক্ষিতটাই দেখি, যে ভূরাজনীতিতে আমরা যেখানে আসি, আমাদের বে অফ বেঙ্গলের ক্ষেত্রে ইউএসএ যে পলিসি, চায়নার যে পলিসি, চায়নার যে প্রায়োরিটিসগুলা, বা স্যার যেটা বললেন ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজির কথা, বার্মা অ্যাক্ট 2022, এই সবগুলোতে বার্মা অ্যাক্টে কিন্তু তারা স্পষ্টই ইউএসএ, বাংলাদেশ এবং থাইল্যান্ডকে এঙ্গেজ করার কথা বলছে। তো সেই জায়গাগুলোতে এই রাজনীতিতে আমরা ইনঅ্যাক্টিভ থাকার সুযোগ কতটা আছে সেটা একটা বিষয় হবে। বাট আমি যেটা মনে করি যে আসলে ইনঅ্যাক্টিভ থাকার চাইতেও আমাদের প্রায়োরিটি সেট করে সংশ্লিষ্ট সবগুলো পক্ষের সাথে মাল্টিলেভেল ডিপ্লোমেসির মাধ্যমে আমাকে এঙ্গেজ হতে হবে। সেটা যেমন মায়ানমারের সাথে, ইউএসের সাথে, ইন্ডিয়ার সাথে, চায়নার সাথে এবং সামটাইমস ইউরোপ এবং আসিয়ানের সাথেও অবশ্যই। তো সেই প্রেক্ষাপটে এটা যেহেতু একটা চলমান প্রক্রিয়া, যে আমরা এখন যেহেতু সমস্যাগুলো রাইজ করতেছে এবং আমাদের সরকার, যদি আমরা বলি এটা ইন্টারিম গভর্নমেন্ট, বাট দ্য সেম টাইম কিছু কিছু বিষয় তো আমাদের অবশ্যই চলমান থাকবে। সো জাতীয় ঐক্যতের বিষয়টা এই জন্যই আসতেছে যে যেন এই বিষয়গুলোর কন্টিনিউটিটা থাকে, এবং সেটার জন্য যেহেতু এটা একটা জাতীয় নিরাপত্তার ইস্যু, সেক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর ভবিষ্যৎ পলিসি কী হবে, সবগুলো স্টেক হোল্ডারের অবস্থানটা কী হবে, সেটার ব্যাপারে আমাদেরকে নেগোশিয়েট করার বা আলোচনা করার সুযোগটা আছে। বাট মোদ্দা কথা যেটা, সেটা হচ্ছে যে গ্লোবাল পলিটিক্সের এবং রিজিওনাল পলিটিক্সের যে ডাইনামিক্সটা এখানে ইভলভ হচ্ছে, কেউ কেউ খুব সিভিয়ারলি ডিফিকাল্ট দেখছেন, কেউ কেউ আবার এটাকে অপরচুনিটি হিসাবে দেখতেছেন, যে অ্যাজ এ প্লেয়ার আমরা আমাদের পজিশনটা এখানে সিকিউর করতে পারলাম। আমি যখন জিওপলিটিক্যাল অপরচুনিটিও আমি যেমন এক্সপ্লয়েট করতে পারি, আবার জিওপলিটিক্যাল ভিকটিম হওয়ার সম্ভাবনা থাকে। সেটা আমার পলিসিটাকে আমি কীভাবে ফরম্যাট করবো, আমার পলিসিটাকে আমি কীভাবে অ্যাডাপ্ট করবো, সেই বিষয়গুলো অবশ্যই বিবেচনার বিষয়। সেই প্রেক্ষাপটে একটা নির্দিষ্ট ফ্রেমওয়ার্কের মধ্যে যেটার কন্টিনিউটি থাকবে, সাস্টেনেবিলিটি থাকবে, আমাদের যে প্রায়োরিটিগুলো, পিসফুল এঙ্গেজমেন্ট অফ অল দ্য স্টেক হোল্ডার, সেই বিষয়গুলোকে যদি আমরা ভালোভাবে এঙ্গেজ করতে পারি, তাহলে চ্যালেঞ্জগুলোর পাশাপাশি বেনিফিটগুলোরও সুযোগ থাকবে। সো আমাদেরকে অ্যালুপ থাকার সুযোগ খুব কম, এঙ্গেজ থাকতে হবে, বেইজিং অর আর্টিকুলেটিং আওয়ার প্রায়োরিটিস অ্যান্ড মেকিং ডিপ্লোম্যাটিক অ্যাপারেটাস মোর স্ট্রঙ্গার, মোর ইফেক্টিভ, মোর নেগোশিয়েটেবল। সেটা ঠিক আছে, কিন্তু আমাদের মূল সমস্যা হচ্ছে 13 লক্ষ রোহিঙ্গা আমাদের ঘাড়ে চেপে আছে। এদের একজনেরও ফেরত যাওয়ার কোনো সম্ভাবনা দেখছি না। জাতিসংঘ মহাসচিব আসার পরে আমাদের প্রধান উপদেষ্টা অনেক আশার কথা বলেছেন, আগামী ঈদ গিয়ে তারা দেশে করবে। বিমস্টেক মিয়ানমারের যে ভাইস প্রিমিয়ার, তিনি বলেছেন যে তারা যাচাই করে দেখছেন বাংলাদেশের তালিকা, সেখানে 1,80,000 তাদের দৃষ্টিতে এরা মিয়ানমার নাগরিক। বলে নাই যে এদেরকে আমরা ফেরত পাঠাচ্ছি বা ইমিডিয়েট ফেরত পাঠাচ্ছি, এর মধ্যে আরও আপনার 1 লক্ষাধিক চলে আসছে। তো আমরা আমাদের স্বার্থটাই তো রক্ষা করতে পারছি না, আমরা এই রোহিঙ্গা সংকট থেকে বেরোতে পারছি না। উল্টো করিডোর দিয়ে নানান পক্ষের সাথে সমঝোতা করে আমরা আমাদের স্বার্থ কতটা রক্ষা করতে পারবো? না, দেখুন, আমরা যখন এটাকে মানবিক দিক বলি, এটা থেকে অবশ্যই জিও পলিটিক্স আইসোলেটেড না, এটার সাথে সংশ্লিষ্টই থাকবে। সেই মানবিকতার কাছে আমরা বারবার হেরে যাব না, সেই মানবিকতার ক্ষেত্রে আমরা যতটাই মানবিকতার কথা বলি, বাট একই টাইম জিওপলিটিক্যাল বিষয়গুলো আমাদের চিন্তা অবশ্যই থাকতে হবে। বাট আমি যেটা যদি আমরা যখন শুধু স্পেসিফিক্যালি যখন রোহিঙ্গাদের কথা বলবো, যখন রোহিঙ্গারা এখানে 100টা হয়, সেখানে আমাদের অনেকগুলো ফেইলিউরকে আমরা অস্বীকার করতে পারবো না। মায়ানমারে এরকম একটা জেনোসাইড হতে পারে, এটা কিন্তু ইউনাইটেড স্টেটস হলোকস্ট মিউজিয়াম অ্যালার্ট করছিল 2013-এই, এবং 2007 থেকেই মায়ানমারের একটা প্ল্যান ছিল, এবং একই সাথে 2012-এর পরে মায়ানমারে যখন রেডিক্যাল বুদ্ধিস্টে রাইজ হচ্ছিল, তখন কিন্তু অনেকেই অ্যালার্ট করছিলেন যে এরকম একটা ক্রাইজ হতে পারে। তো সেই বিষয়গুলো আমাদের সেখানে ছিল। বাট একই সাথে আমি যেটা বলবো যে
আমরা তো যেহেতু 5ই আগস্টের পরে আমরা একটা নতুন বাস্তবতায় আসছি, মায়ানমারও আমি যখন মনে করি যে তারা যখন নেগোশিয়েট করতেছে তারাও এই রিয়েলিটিগুলো বুঝছে। রিজিওনাল যে অ্যাক্টরগুলো আছে তাদের সাথে আমাদের রিলেশনশিপের ডাইনামিক্সটাও নতুনভাবে আমরা বলতে পারি যে কিছুটা চেঞ্জ হচ্ছে, সেটা অনেকটা দৃশ্যমান। এই প্রেক্ষাপটগুলোতে আমরা আমাদের যে প্রায়োরিটিগুলা, পিসফুল এঙ্গেজমেন্ট অফ অল, সেটার সাথে সাথে তো প্রমোট আমাদের যে প্রায়োরিটি থেকে রোহিঙ্গা রিপার্টিশনটা আমাদের একটা মেজর প্রায়োরিটি থাকবে। সো আমি যখন ডিপ্লোম্যাটিক্যালি এটাকে হ্যান্ডেল করবো, এই ডিসিশনটা নিছি, তখন আমি সবগুলো পক্ষের সাথে এঙ্গেজ হওয়ার ক্ষেত্রে আমার বিষয়টাকেও আমি ফার্স্ট লেভেলে আনার চেষ্টা করব। এবং সেটাই আমরা যদি মনে করি যে বিমস্টেক সামিটের মধ্যে সেটার কিছুটা হয়তো আমরা ইঙ্গিত পাইছি, বাট এটা ইমপ্লিমেন্ট হবে কিভাবে, এবং এই করিডোরটাকে আমরা, যেটা যদিও নামটা নিয়ে বিতর্ক আছে বা নামটা কি হতে পারে, কেউ কেউ ইনফ্রাস্ট্রাকচারের কথা বলতেছেন সাহায্যের জন্য, সেটার মাধ্যমে নাম যাই হোক এখান দিয়ে একটা সহায়তা যাবে মানুষের সফট এঙ্গেজমেন্টের বিষয়টা থাকবে। বাট ওখানে যেটা যে করিডোরের যে নিরাপত্তার যে বিষয়টা যেটা আমরা বলছি, সেটা অবশ্যই একটা কনসার্ন। সেটাই হচ্ছে যে শর্তগুলা কিভাবে নির্ধারিত হয়। আপনি কি মনে করেন যে এই রাখাইনে দুর্ভিক্ষ হতে পারে, এটাই আমেরিকার জাতিসংঘের সবচেয়ে বড় মাথা ব্যথা? সেটা নাকি এটা উচিত আমি যেটা বলছি যে সকল মানবিক বিষয়ের সাথে সবার ক্ষেত্রে জিওপলিটিক্সটা থাকে। সো এখানে যে জিওপলিটিক্সটাকে কমপ্লিটলি ডিনাই করার সুযোগটা যেমন থাকবে না, বাট একই সাথে আমি যেটা মনে করি যে জিওপলিটিক্যাল এই সিনারিওর মাধ্যমে আমার প্রায়োরিটি কী হবে, এবং আমি সেখানে এঙ্গেজ থাকতে হবে। এঙ্গেজ থাকলে আমার বিষয়টাকে আমি টেবিলে আনতে পারবো। সেখানে আমাকে ইনঅ্যাক্টিভ থাকার সুযোগটা খুব কম, এবং সেই অ্যাকশনটা আমি কীভাবে নিব, এঙ্গেজমেন্টটা কীভাবে করব, সেটা যদি যতটা আমার জাতীয় ঐক্যমত তৈরি করতে পারবো, সেটাকে আমার সাস্টেইনেবিলিটিটা বেশি। তার মানে এই ক্রাইসিস থেকে বাংলাদেশের সুবিধা নেওয়ার সুযোগ আছে আপনি বলছেন? দুইটাই, যদি আমরা পলিসিকে আমাদের অ্যালুপ থাকার সুযোগ খুবই কম বলে আমি মনে করি। বাট আমরা যদি সঠিকভাবে পলিসি নিতে পারি তাহলে সেটা থেকে বেনিফিট এক্সপ্লয়েট করার সুযোগ আছে। বাট ইফ উই কান্ট অ্যাক্ট প্রপারলি, সেটা আমাদেরকে ভিকটিম হওয়ার সম্ভাবনা তো অবশ্যই এখানে কি থাকবে। আপনি জাতিসংঘ বনাম না, জাতিসংঘ আর আমেরিকা একই কথা, আমেরিকা এবং তার মিত্রদের প্রভাবটা কি বেশি দেখছি আমরা? চায়না কি এখানে একটু ব্যাকফুটে চলে যাচ্ছে না, আমাদের অবস্থানের দিক না, থেকে? এখানে চায়নার অবস্থানটা, বিষয়টা হচ্ছে যেটা বললাম যে মাল্টি লেয়ার ডিপ্লোমেসি অ্যান্ড মাল্টি লেভেল ডিপ্লোমেসিতে আমাদের এঙ্গেজ করতে হবে। যখন আমাদের যেহেতু জায়গাটা খুব ক্রিটিক্যাল, যে ওয়ান সাইডে ইউএসের যে ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি আছে, তাদের বার্মা অ্যাক্ট আছে, এবং ইউএসের নিউ অ্যাডমিনিস্ট্রেশনের কিছু প্রায়োরিটি আছে, এটাও কিন্তু আমাদের বিবেচনায় রাখতে হবে। অন দ্য আদার হ্যান্ড চায়নারও এখানে প্রায়োরিটি আছে, যে মালাক্কা স্টেটের বিকল্প হিসেবে চায়না তার চাওপিউ, মায়ানমারের চাওপিউ পোর্টকে ব্যবহার করতে পারে বলে বা সেই চেষ্টা করবে। সো এগুলোতে আমাদেরকে এখানে যেটা হচ্ছে যে দুই পক্ষের কমন গ্রাউন্ডগুলোর সাথে আমাদের যে প্রায়োরিটিগুলো, সেগুলো কোথায় কোথায় সেট হবে আমরা সেই অনুযায়ী যাব। বাট আমরা যেটা যে অ্যালুপ থাকার সুযোগটা খুব কম, সেহেতু আমাদেরকে সেট আপ করতে হবে যে কোন কোন বিষয়গুলোকে আমরা প্রায়োরিটি করব। ইউএসের যে ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি, সেটা থেকে আমাদেরকে, আমরা যদি বলি যে না, ইট ইজ কমপ্লিটলি নট ফিট ফর আস, উই ক্যান্ট রিমেইন আইসোলেটেড। সো আমরা দেখতে হবে যে চায়নাটাই কীভাবে দেখে, চায়নার অবজারভেশনগুলো কি, চায়নার অবজেকশনগুলো কোথায়, ইউএসের প্রায়োরিটিগুলো কি, এবং এটার ইন্দো প্যাসিফিক ইকোনমিক ফ্রেমওয়ার্কের কথাও ইউএসএ বলছে, সেগুলো তো আমাদের প্রায়োরিটি। এখানে আরেকটা প্রশ্ন আলোচিত হচ্ছে, ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে পশ্চিমা বিশ্বের সম্পর্ক ভালো, তার প্রশাসনে অনেক আমেরিকার পাসপোর্টধারী বা বিদেশি পাসপোর্টধারী অনেক ব্যক্তি আছেন, যাকে জাতীয় নিরাপত্তার দায়িত্ব দেওয়া হয়েছে, তারপরে রোহিঙ্গা বিষয়ক হাই কমিশনার ছিলেন। তার অবস্থান, তারকে দায়িত্ব দেওয়া, তার ভূমিকা নিয়ে অনেকের ধারণা যে এগুলো সবই হচ্ছে আমেরিকার প্ল্যান, যেভাবে তারা ছক বসাচ্ছে এই অন্তর্বর্তী সরকারের মাধ্যমে আমেরিকা তার স্বার্থটা হাসিল করে ফেলবে, এরকম আশঙ্কা কি আছে? দেখুন, যেহেতু ইউএসের একটা ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি আছে, এবং ইউএসএ বে অফ বেঙ্গল নিয়ে ভেরি ক্লিয়ার কাট কথা বলে যে তার অবস্থানটা আছে। আর যেটা বললাম যে মালাক্কা স্টেটের বিকল্প হিসেবে মায়ানমারকে চায়না ব্যবহার করতে পারে, ইউএসএ স্ট্র্যাটেজিক গেমটা সেখানে তার থাকবে। মোর ওভার ইউএসের বার্মা অ্যাক্ট 2022, সুতরাং এই ধরনের কোনো কিছু ক্ষেত্রে ইউএসের যে অবস্থান করবে, তার স্ট্র্যাটেজিক গেইনগুলো নিয়ে কনসার্ন থাকবেই। বাট সেক্ষেত্রেই হচ্ছে যে আমাদের যে হাউ উই সেট আওয়ার প্রায়োরিটিস অ্যান্ড হাউ উই বার্গেইন অন দিস ইস্যুজ, এবং আমাদের যেটা, আমি যদি বলি যে টপে যদি আমরা রোহিঙ্গা রিপার্টিশনকেও রাখি, তখন সেক্ষেত্রে চায়না এবং ইউএসের দুইটার রোলকেই আমরা অস্বীকার করতে পারবো না, দুইটারই রোল থাকবে। আর মায়ানমারের স্টেবিলিটির যে বিষয়টা, যে মায়ানমারে বলা হচ্ছে যে অক্টোবরে সেখানে তারা নির্বাচন হবে, বা মায়ানমারের বলা হচ্ছে ওনলি 22% ইজ কন্ট্রোল বাই মিলিটারি। সো আদার পার্টের কী অবস্থা, এবং এর আগেও দেখা গেছে মায়ানমার মিলিটারি এরকম অনেক সময় তারা অনেক এরিয়া হারাইছিলেন, বাট পরে আবার সেটা রিকভার করছেন। সো এই বিষয়গুলোতে ইউএসের
প্লে থাকবে না সেটা ডিনাই করার সুযোগ নেই, বাট যতটা minimize করা যায়। সেটাকে আমরা মিনিমাইজ করবো এবং আমার প্রায়োরিটিকে আমি সেট করবো এবং আমার যে ফরেন পলিসি প্রিন্সিপালগুলো সেটা যদি আমি ফোকাস করতে পারি, ইফ আই ক্যান মেক এ কনভার্জেন্স অফ ইন্টারেস্ট ফর অল দ্য কান্ট্রিজ, যে এটাকে ভোলাটাইল করাটা ইনসিকিউরিটি উইল ক্রিয়েট অ্যান্ড দ্যাট উইল বি থ্রেটেন ফর অল দ্য কান্ট্রিজ, সেই জন্য পজিশনে তো সবাইকে উই ক্যান অ্যাক্ট অ্যাজ এ কন্ডুইট অ্যামং দ্য বিগ প্লেয়ার্স অলসো। সেই এবিলিটি বা নেগোশিয়েটিং স্কিলস আমাদের কতটুকু আছে সেই প্রশ্ন উঠতে পারে। অ্যাডমিরাল আব্দুল আওয়াল, রিয়ার অ্যাডমিরাল আব্দুল আওয়াল, অনেকে বলছেন যে রাখাইনের ভবিষ্যৎ কোন দিকে যায় এবং মিয়ানমার যে গৃহযুদ্ধ চলছে তার সমাপ্তি কী হয় তার উপরে নির্ভর করছে মিয়ানমার ক্রাইসিস এবং তার যেই প্রভাব আমাদের উপরে আছে, রোহিঙ্গা থেকে শুরু করে এখন করিডোরের কথা আসছে সব কিছু। তার মানে হচ্ছে যে আমাদেরকে কি অপেক্ষা করতে হবে রাখাইনের ভবিষ্যৎ কী হচ্ছে, ওদের গৃহযুদ্ধ কী হচ্ছে, আপনার আরাকান আর্মি পুরো দেশ দখল করবে কি না, জান্তাদের পরাজয় হবে কি না, নির্বাচন হবে কি না, বহু কিছু, সেইগুলো পর্যন্ত আমরা অপেক্ষা করব নাকি এই চলমান প্রক্রিয়ার মধ্য দিয়ে আমরা আমাদের কি বলবো স্বার্থ রক্ষার জন্য এগিয়ে যাব সব পক্ষের সাথে নেগোশিয়েট করে? ধন্যবাদ। আমার সহালোচক উনিও যে জিনিসটা এমফেসাইজ করলেন যে আমাদের চয়েস কতটা আছে, আমরা কতটা ওয়েট করতে পারবো, কতটা আমাদের মতো করে জিনিসটাকে সাজাতে পারবো, তো সেটা একটা বড় প্রশ্ন। তো এখন আপনি যেটা উল্লেখ করেছেন যে রাখাইনের কি হয়, অবশ্যই সেটা সবচেয়ে বড় একটা ফ্যাক্টর আমাদের কনসিডার করতে হবে। আর আমরা যে অবস্থায় আছি, তো এটা কোনোভাবেই ভেবে নেওয়া ঠিক হবে না যে সরকার একটা হঠাৎ করে একটা ডিসিশন নিয়ে ফেলেছে, এটা কিন্তু হয় নাই। ইট ডাজন্ট হ্যাপেন লাইক দ্যাট। এটা অনেক লম্বা একটা প্রক্রিয়া, হয়তো একটা পর্যায় পর্যন্ত গোপন থাকে। রাইট, এটা হয়েছে এবং রাজনৈতিক দলের জিনিসটা তারা একদম জানেন না এটা, কারণ ওই ইউএস প্রতিনিধি দল যখন আসলেন তারা তো রাজনৈতিক দলের সাথে কথা বলেছেন, তো সে কথায় আমেরিকানরা তো কথা তো আর ধরে রাখে না। এখন যে তারা অবাক হচ্ছে, উদ্বেগ জানাচ্ছে, প্রতিবাদ জানাচ্ছে, না সেটা তো অবশ্যই তার এটা তো অবশ্যই এটা অবশ্যই করণীয় এবং না করলে বরং আমরা তাদের সমালোচনা করতাম রাজনৈতিক স্বার্থে। তখন হয়ে যেত না, এটা তো তাহলে ওই সব গ্রিন সিগন্যাল এসে গেছে, আর কিছু করার নাই। অবশ্যই এটা আমি অ্যাপ্রিসিয়েট করি যে তারা এই জিনিসটাকে তুলে ধরেছেন এবং আমাদের অবশ্যই একটা জাতীয় ঐক্যমত এখানে প্রয়োজন। এখানে রাখাইনের যে ব্যাপারটা, এটা হচ্ছে যে দেখুন এখানে যা কিছু হচ্ছে, ওই যে বললাম যে এই পর থেকে এটা শুরু হলো 2021-এর, প্রথমে শুরু হলো 2023-এর আপনার অক্টোবরে, ওই 3 ব্রাদারহুড অ্যালায়েন্স, ওই আরাকান আর্মি, দেন MNDAA অ্যান্ড তাং লিবারেশন আর্মি, তিনটা একসাথে করে। তো ইনিশিয়ালি আপনার যখন ওরা ওই থেকে শুরু হলো, আপনার ওই লাসাও থেকে নর্দার্ন যেটা সাথে চায়নার বর্ডারের সাথে, ওটা থেকে শুরু হলো। তো চায়না তখন অ্যালাউ করলো তাদেরকে ওই আপনার MNDFF যেটা আছে ওটাকে, ওখানে ওই আপনার সাইবার অপারেশনস হচ্ছিল অনেক বর্ডারে, স্ক্যামিং, দেন তারপরে আপনার ক্যাসিনো, এগুলোতে চাইনিজ ন্যাশনালদেরকে অনেক ক্ষতি করছিল জান্তার একটা প্রক্সি ফোর্স। তো ওদেরকে যাতে এলিমিনেট করা হয়, এই জন্য চায়না সাপোর্টেড দ্য ফার্স্ট ফেজ অফ দ্য অপারেশন। তো এরপরে ওরা এটা নিয়ে নিল। তারপরে যে কোকাং যেটা চায়নার বর্ডারের সাথে এবং চাইনিজ আপনার ওদের ওদের বংশগত প্রভাবও আছে চাইনিজদের সাথে। তো ওই এলাকাটা নিয়ে নেওয়ার পরে তো তখন চায়না দেখলো যে এরা তো এগিয়ে যাচ্ছে, অ্যান্ড দে আর বিকামিং ফোর্স। বাই দিস টাইম আপনার এই বার্মা অ্যাক্ট হয়ে গেল। তো সামহাও এই সালসা হওয়ার পরে কিন্তু সব দিকে উচিত নন লিথাল সাপোর্ট, অ্যান্ড কোত্থেকে সাপোর্ট আসছে, কীভাবে আসছে, এটা তো মানে অদৃশ্যভাবে এই জিনিসটা যে তখন চায়না এদেরকে বললো যে স্টপ, গো ফর নেগোসিয়েশন করে দেওয়া যে সিজ ফায়ার।
তো এই সিজফায়ার ওই এরা ভেঙে ফেললো, MNDF ওরা ভেঙে ফেললো, ভেঙে তারা লাসাও যেটা ওই তাদের আর্মি কমান্ড হেডকোয়ার্টার, দ্যাট ওয়াজ ওভারটেকেন বাই দিস গ্রুপ, এই থ্রি ব্রাদার অ্যালাউন্সের গ্রুপটা। এইটা নেওয়ার পরে তখন এই চায়নার রেড লাইন তখন ক্রস করে গেল। তো এই সেই রেড লাইন ক্রস করার পরে তাদেরকে ওয়ার্নিং দিল, তাদেরকে ওই যে আপনার ওয়ার স্টেট যেটা আছে অলমোস্ট ইন্ডিপেন্ডেন্ট, ওদেরকে বললো এদের সমস্ত কিছু, এদের তেল পানি ইলেকট্রিসিটি সব বন্ধ করে দাও, বিকজ এরা আমার কথা শুনছে না। তো মিনওয়াইল এই যে তাদের লিডার যেটা আছে তাকে ডাকলো আপনার ইউনানে, কুনমিংয়ে, ফর কনসালটেশন, তুমি আসো। আসার পরে হি ওয়াজ টেকেন টু কাস্টডি, এই MNDF লিডার। এই মাসে যেটা হয়েছে, ওই লাসাও যেটা আপনার ওরা দখল করেছিল, মাইন্ড ইট, আফটার 9 মান্থস ওকে ধরে রেখেছে, নিশ্চয়ই তাকে যথেষ্ট প্রেশার দিয়ে এই মাসে এটা দে হ্যাভ হ্যান্ডেড ওভার টু জনতা সরকার, তাদের কাছে দিয়ে দিয়েছে 9 মাস পরে। তো চায়নার ইনভলভমেন্টটা চিন্তা করেন। চায়না যেটা বলা হচ্ছে, চায়না অ্যালাউস এই যে গ্রুপগুলো আছে ততদূর পর্যন্ত অ্যালাউ করবে যতদিন পর্যন্ত তার স্বার্থ অক্ষুণ্ণ থাকে, এবং সে নেক্সট গেম যেটা চায়না প্লেজ লং গেম, এই লং গেমের সাথে এটা যতক্ষণ মধ্যে অ্যালাইন থাকে ঠিক আছে। এটার বাইরে গেলে ওই যে ওই লিডার ওখানেই। এখন রাখাইনে যেটা আছে, এখানে মেজর জেনারেল ওই রাত কিমুন নাম যেটা, হি ইজ এ হিরো নাও। সে তো হলো আরাকান আর্মির কমান্ডার ইন চিফ, দেন চেয়ারম্যান অব উলা, ইউনাইটেড আরাকান লিগ যেটা পলিটিক্যাল উইং যেটা, সেটার সে চেয়ারম্যান। তার মানে হি ইজ মানে এই অঞ্চলের সে অধিপতি আর কি। তা আমি ওয়েট করছি এই হিরোকে কখন চায়না ধরবে। আপনি দেখেন 17টা টাউনশিপ, এর ভিতরে 14টা তারা নিয়ে নিল। চায়না মোটামুটি অ্যাপ্রুভাল মুড। বাকি থাকলো কিয়পচু, যেটা চায়নার ওই চায়না মায়ানমার ইকোনমিক করিডোরের টার্মিনাল, ডিপসি পোর্ট, দ্য স্পেশাল ইকোনমিক জোন, তারপরে গ্যাস ফিল্ড, চাইনিজ হার্টল্যান্ড যেটা। আর থাকলো এখানে আপনার সিতুয়া, ওইটা আবার পোর্টটা হলো আবার ইন্ডিয়ার কন্ট্রোলে। তখন ইন্ডিয়াও তখন আবার আরাকান আর্মিকে ডাক দিল যে ভাই তোমরা তো অলরেডি ইউ হ্যাভ স্পয়েলড মাই ওই কালাদান প্রজেক্ট, ওইটাকে তো শেষ করেছো, এখানে আর ডোন্ট গো ফর দিস। তখন ওরা একটা ডিক্লারেশন করলো যে রাখাইনে কোনো যে ফরেন ইনভেস্টমেন্ট যেগুলো আছে এগুলো আমরা কোনো ক্ষতি করব না। এরপরে আপনার এই ইয়েটা থেমে গেল। তো আমার যেটা বিশ্লেষণ সেটা হচ্ছে সিগন্যাল তো এসছে উত্তর থেকে, চায়না থেকে, যে স্টপ। এরপরে কিন্তু আর কোনো আগাচ্ছে না, কারণ এখন আগালে আপনার স্মৃতিও নিয়ে নিতে হবে। এটা সেই আবার সেই চাইনিজদের যে তার যে ক্যালকুলেশন, সেই ক্যালকুলেশন যদি যেটা নিয়ে নিলে যদি তার পক্ষে যায়, তাহলে দেখবেন যে পরের দিনে সিতুয়া ফল করবে, সিতুয়া ফল করবে, এবং ওখানে যে আর্মি কমান্ড যেটা আছে সেটা ফল করবে, এবং দের ইজ এ নেভাল বেস। নেভাল বেসটা যদি অ্যাক্সেস হয়, তাহলে এরা আবার দে উইল গো টু দ্য সি, এই আরাকান আর্মি, তখন আবার আমাদের জন্য একটা প্রবলেম হয়ে যাবে। তো যার ফলে আপনার এটা হচ্ছে যে এখানে একটা গ্র্যান্ড বার্গেইন হবে চায়নার সাথে। এখন চায়না হয় এদেরকে অ্যালাউ করবে একটা জায়গা পর্যন্ত যাওয়ার জন্য, অথবা এখানে একটা সলিউশন হবে জানতার সাথে যে ঠিক আছে এদেরকে গিভ সাম সর্ট অফ অটোনমি, যেটাই হোক ইয়ে করে। তো সেটা পর্যন্ত একটা দিক যেটা আমাদের জন্য আসার দিক, যে এর আগে বিশেষ কিছু হচ্ছে না, কিন্তু করিডোরের প্রশ্ন যেটা, এটার চাপ যদি অন্য জায়গা থেকে এসে থাকে, সেটা উইথস্ট্যান্ড করার মতো সক্ষমতা আমাদের আছে কিনা। জি, সেই জায়গাটা ফিরবো। আরেকটা ছোট্ট বিরতি নিচ্ছি, আশা করছি এবারও আপনাদেরকে সাথে পাবো ফিরে এসে। আমন্ত্রণ আরও একবার প্রশ্নগুলো সহজ অনুষ্ঠানে, গ্লোবাল টেলিভিশনে দেখছেন আপনারা। আমরা আজকে আলোচনা করছি মানবিক করিডোর এবং জাতীয় নিরাপত্তা নিয়ে। প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি আলোচনার। জনাব আবু সালেহ মোহাম্মদ ইউসুফ, প্রক্সি ওয়ারে আমরা জড়িয়ে যেতে পারি এরকম আশঙ্কার কথা বলা হয়। এই যে আলোচনা আপনারা দুজন করলেন, তাতে করে সকল পক্ষ, নানান বাস্তবতা, মিয়ানমারের ভিতরের বাইরের শক্তি, চায়না
আমেরিকা বহু প্রসঙ্গ এসেছে। আমরা যদি কোনো একটি পক্ষের সাথে বেশি আপনার এনগেজড হয়ে পড়ি, তার মধ্য দিয়ে আমরা এই যুদ্ধে তাদের যেই অভ্যন্তরীণ যুদ্ধ, গৃহযুদ্ধ, সেটিতে জড়িয়ে পড়ার আশঙ্কা আছে কিনা। আর যেটি বলা হয় যে আরাকান আর্মির সাথে অনানুষ্ঠানিক বা ট্র্যাক টু ডিপ্লোমেসির মাধ্যমে আমরা আমাদের রোহিঙ্গার সমস্যা সমাধান করতে পারিনি, কারণ তারা তো রোহিঙ্গাদের ফেরত নেওয়ার মোটেও পক্ষপাতী না, এবং এই যে 90% এলাকা তারা দখল করে ফেলেছে, তারপরে কিন্তু রোহিঙ্গা উচ্ছেদ অব্যাহত আছে এবং আমাদের এখানে আশাও অব্যাহত আছে। ফলে আমরা এরা যদি পুরো দেশও দখল করে ফেলে, তাদের মাধ্যমে তো রোহিঙ্গা ফেরত পাঠানোর কোনো সম্ভাবনা নাই। দেখুন, এখানে যেটা যে আমরা যদি বাংলাদেশ মায়ানমারের রিলেশনসে একটা ব্যাকগ্রাউন্ডটাও দেখি, রোহিঙ্গা ফোকাস করে 1978 থেকে 2017 পর্যন্ত এই বিষয়টাকে আমরা বাইলেটারালি সবসময় নেগোশিয়েট করার চেষ্টা করছি এবং ইন্টারন্যাশনাল কোনো ফোরামে রোহিঙ্গা ইস্যুকে আমরা নেইনি এবং উই আর সাকসেসফুল 1978-এর রিপ্যাট্রিয়েশন এবং 1993-94-এর রিপ্যাট্রিয়েশনে। বাট 2017 আমরা এটাকে ইন্টারন্যাশনাল করতে বাধ্য হয়েছি। এখন যেই পয়েন্টটা যে এখন সেটা কি সংখ্যাটা বেড়ে যাওয়ার কারণে, নাকি মিয়ানমারের অভ্যন্তরীণ বাস্তবতা বদলে যাওয়ার কারণে? সংখ্যা বেড়ে যাওয়ার চাইতো মায়ানমারের অভ্যন্তরীণ বাস্তবতা, মায়ানমারের ন্যারেটিভ চেঞ্জ হয়েছে। আগে ছিল অনেকটা ইন্দোফোবিয়া, দেশে যে এরা ইন্ডিয়ান, এদেরকে ফেরত যেতে হবে। বাট 2012-এর পরে আসছে ইসলামোফোবিয়া, দে আর মুসলিম। এবং এখানে একটা বড় পার্থক্য হচ্ছে যে 2012-এর আগে যতগুলো এক্সোডাস হচ্ছে সবগুলোই ছিল রোহিঙ্গার। বাট 2017-এর এক্সোডাসে কিন্তু কামেইন একটা গোষ্ঠী আছে, তারাও কিন্তু এখানে এক্সোডাস হয়েছে এবং বার্মিজ বুদ্ধিস্ট রেডিক্যালস বিকেম ভেরি মাচ অ্যাগ্রেসিভ টু দেম। বাট যেটা আপনি বলছেন যে প্রক্সি ওয়ারের বিষয়টা, সেইখানেই বলা হচ্ছে, বা আমরা যেটা বিবেচনা করতে পারি যে কোনো এঙ্গেজমেন্টের ক্ষেত্রে, যেহেতু রাখাইন স্টেটের অলমোস্ট 90% বলা হচ্ছে যে আরাকান আর্মির নিয়ন্ত্রণে, এই ধরনের যদি আমরা সেখানে কোনো যেটা মানবিক সহায়তা বলি বা যেই কোনো ধরনের ডিপ্লোম্যাটিক এঙ্গেজমেন্ট বলি বা কমিউনিকেশন বলি, সেটা অবশ্যই মাল্টি লেয়ার্ড হতে হবে। মাল্টি লেয়ার্ড বলতে আমি বোঝাচ্ছি যে মায়ানমারের যে মিলিটারি কন্ট্রোল করে, যদিও তারা বলা হচ্ছে যে তারা ভেরি ফিউ এরিয়াস তারা কন্ট্রোল করে, বাট অ্যাট দ্য সেম এটাও আমাদের মাথায় রাখতে হবে যে মায়ানমার যেটা যে মেইনল্যান্ড বলা হয়, যেটাকে যে নেপিদো, রেঙ্গুন এরিয়াগুলো তারা কন্ট্রোল করে। এবং আগেও যখনও এরকম এথনিক আর্ম গ্রুপসগুলো অনেক বেশি এক্সপান্ড করছিল, তখনও দেখা গেছে এই এরিয়াগুলো মায়ানমার মিলিটারি নিয়ন্ত্রণেই আছে। সো মায়ানমারের মিলিটারি বা সেখানে বড় ধরনের কোনো পলিটিক্যাল চেঞ্জ হবে, পলিটিক্যাল স্টেট কন্ট্রোলের ক্ষেত্রে, সেটার সম্ভাবনা কতটুকু আছে সেই বিবেচনায় নিয়ে আমাদেরকে মায়ানমারের যে ন্যাশনাল ইন্টিগ্রিটি, এটা আমরা অ্যাগ্রিড যে আমরা তাদের ইন্টিগ্রিটির বিষয়ে আমরা কোনো ধরনের ইন্টারভেনশন করব না, বা সেই বিষয়ে কোনো চ্যালেঞ্জে আমাদের কোনো রোল থাকবে না, সেটাকে কনফার্ম করে আমাদের মাল্টি লেয়ার ডিপ্লোমেসি যদি আমরা করি, তখনই এই বিষয়গুলোকে আমরা বেনিফিট পাবো। বাট আমরা যদি সেটা না করে যদি মাত্র কোনো নন স্টেট অ্যাক্টরের সাথে আমরা কোনো ধরনের এঙ্গেজমেন্টের ক্ষেত্রে যদি সেটা সেন্ট্রাল গভর্নমেন্টের যে ফোকাসগুলো সেটা যদি কমফোর্টেবল না হয়, যেমন যেটা বলা হয় থাকে এই ধরনের হিউম্যানিটেরিয়ান করিডোরের ক্ষেত্রে সেন্ট্রাল গভর্নমেন্ট চাইলেই কি এখন রাখাইনের ব্যাপারে কোনো সিদ্ধান্ত নিতে পারবে? না, সেন্ট্রাল গভর্নমেন্ট সিদ্ধান্ত নেওয়ার বিষয় যে যখন এখানে দেখুন, তারাও তো এই অঞ্চলটায় তাদের যে স্ট্রং হোল্ড সেটাকে তারা রিগেইন করতে চাইবে। সো রিগেইন করার ক্ষেত্রে এখানে যে খুব বেশি বিপর্যয়কর অবস্থা হোক সেটা তারা তো চাইবে না, তারা তো চাইবে যে এটা করতে। এবং সেই এঙ্গেজমেন্টগুলোতে তারাও তো অ্যালুপ থাকবে না, তারাও তো এখানে চাইবে যে এখানে তাদের যদি তারা রোহিঙ্গা রিপ্যাট্রিয়েশনের বিষয়টা আসে বা হিউম্যানিটেরিয়ান বিষয়গুলো আসে, তখন তাদের মধ্যে এক ধরনের যেমন আমরা মনে করি যে তারা যে 180,000-কে ভেরিফাই করে বলছে যে দে ক্যান রিটার্ন, এটাও তো একটা ইন্টারন্যাশনাল প্রেশার বা এঙ্গেজমেন্টের ফলাফল আছে। সো মাল্টিলেয়ার ডিপ্লোমেসির মাধ্যমে যদি পিসফুল বা আমরা যেটাকে প্রমোট করতে চাই, 1,80,000-এর মধ্যে একজনও ফেরত যাওয়ার কোনো সম্ভাবনা দেখেন? না, দেখুন, এখানে ডিপ্লোমেসিতে আমি সম্ভাবনা বা আছে বা নাই তার চেয়ে বড় কথা হলো যে এটা একটা, তারা কিন্তু বলে না এই 1,80,000 নিয়ে যাব, বলছে ওরা ভেরিফাইড অথেন্টিকেট করছে। বাট এখানে আপনি যেটা বলছেন যে অনেকগুলা চ্যালেঞ্জ তো অবশ্যই আছে, যে তারা একটা কারণ দেখাতে পারে যে আরাকান স্টেটের সিচুয়েশনটা, যে আমরা এটা আছি, আরাকান আর্মি দিচ্ছে না, এই জাতীয় অনেকগুলো প্রবলেম আনবে। এবং তাদের যে পলিসিটা, যে সবচেয়ে বড় কথা হচ্ছে যে আইডেন্টিটি পলিটিক্সটা, যে এরা ওখানে ফেরত গেলে তাদের স্ট্যাটাসটা কী হবে।
সেটা যে তাদের যে তিনটা কনজিকিউটিভ কনস্টিটিউশনগুলোতে 2008 এর কনস্টিটিউশন এবং 1982 সিটিজেনশিপ তাদের নাগরিকত্ব নাই, সেগুলোতে তারা কোথাও এটা স্বীকার করেন। এখন আমরা যখন বলি সেফ, সিকিউরড, ডিগনিফাইড অ্যান্ড সাস্টেনেবল রিপাট্রিয়েশন, তখন এই বিষয়গুলোতে একটা গুরুত্বপূর্ণ মানে বিষয় আমরা হিসেবে থাকবে। এমন প্রস্তাব দেই বা এমন প্রত্যাশা করি যেটা আসলে বাস্তবায়ন না, করা সেটা সম্ভব না। একটা হচ্ছে যে আমাদের ডিপ্লোম্যাটিক লেভেলে আমাদের তো প্রায়োরিটিগুলো কোন কোন লেয়ারে আমরা চাই সেগুলো তো অবশ্যই থাকবে, বাট এটাও তো আমরা যে তারা যখন রিপাট্রিয়েট করতে চাইবে বা আমাদের যে একটা মিনিমাম লেভেল অফ তাদের সিকিউরিটি, তাদের লাইফ অ্যান্ড লাইভলিহুড থাকলে তাদের রিফিউজি মানে যার দেশের নাগরিক তার কোনো ভাবনা নাই, তাদেরকে রাখাও আমাদের ভাবনা, তাদের ওখানে গিয়ে নিরাপদে থাকো আমাদের ভাবনা। এর আগে যখন বায়োলেটারাল ডিল হলো, ফেরত পাঠানোর একটা উপক্রম হলো, তখন অনেকে হইচই শুরু করে দিয়েছে যে ওরা ওখানে গিয়ে নিরাপদে থাকতে পারবে, এটা নিশ্চয়তা না দিলে একজনকে পাঠানো যাবে না। তার মানে এটা তো একটা বড় ধরনের গ্যাড়াকলে পড়ে না, আমরা তো ফেরত পাঠানোটা আমাদের প্রথম প্রায়োরিটি, বাট এটার সাস্টেনেবিলিটি অবশ্যই ইম্পর্টেন্ট। জি, সেই সাস্টেনেবিলিটির ব্যাপারে আমরা যেহেতু আমরা আমাদের যে পলিসিটা আমরা এটা ডিপ্লোম্যাটিক্যালি ডিল করব, এঙ্গেজিং আদার্স, সেই প্রক্রিয়ার মধ্যে আমরা অবশ্যই এই বিষয়গুলোকে ফোকাস করব যে তারা যেন সেখানে রিপাট্রিয়েশনটা যেন সাস্টেইনেবল হয়, সেটা অবশ্যই নিরাপদ হয় এবং দীর্ঘস্থায়ী হয়। আমি একদম শেষ পর্যায়ে চলে এসেছি। রিয়াল অ্যাডমিরাল আব্দুল আওয়াল, মানবিক করিডোর কথার কথা যদি জাতীয় ঐক্যমতের ভিত্তিতে আমরা সিদ্ধান্ত নেই মানবিক কারণে, সেটি যদি জাতিসংঘের তত্ত্বাবধানে হয়, সেই করিডোর দিয়ে আসা যাওয়া কি হলো না হলো, এখানে আমাদের নিয়ন্ত্রণ কতখানি থাকতে পারে? না, আমাদের নিয়ন্ত্রণ তো এখন যে বিষয়টা হচ্ছে যে ওখানে দুর্ভিক্ষের একটা আশঙ্কা আছে, ওখানে ত্রাণ সামগ্রী, খাদ্য সামগ্রী এগুলো পাঠাতে হবে। তো সেখানে একটা লজিস্টিক্স অপারেশন, তো এই লজিস্টিক অপারেশন আমরা অবশ্যই এটাকে সহায়তা করতে পারি, তাতে কোনো অসুবিধা নেই। আরকান আর্মির সাথে ডিল করার ঝুঁকি কতটা, ঝুঁকি বা আদৌ কোনো বেনিফিট আছে কিনা? ঝুঁকির চেয়ে একটা হলো যে আমি ব্রডলি যেটা বলবো যে এই তাৎমদ জানতা, এটা একটা বাস্তবতা মায়ানমারের প্রেক্ষিতে তাৎপর্য থাকবে। ইট উইল বি পার্ট অফ দ্য সলিউশন, যদিও তারা পার্ট অফ দ্য প্রবলেম, বাট এই যে সলিউশনই হোক, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে তাৎপর্য উইল বি দেয়ার। এগেইন আরাকান আর্মি, এটা আবার ওই উলার চেয়েও কিন্তু আরাকান আর্মি তাদের পলিটিক্যাল উইংয়ের চেয়ে এটা পুরনো, এই আরাকান আর্মিটা। এই আরাকান আর্মি আর একটা বাস্তবতা, এটাও থাকবে। তো আমাদের এই বাস্তবতাটা ভুলে গেলে চলবে না যে আমরা এই দুই পক্ষের সাথে আমাদের ভবিষ্যৎ জড়িত, তাদের ডিল করতে হবে। তো এখন আমাদের প্রোঅ্যাক্টিভলি, কারণ আমরা এমন একটা গ্যারাকলে পড়ে গেছি যেখানে আমরা করব না বা আমি করতে চাই না, এই অবস্থানটা বোধহয় আমাদের চয়েস কি খুব লিমিটেড, ভেরি লিমিটেড। এই জন্য আমাদের প্রোঅ্যাক্টিভলি আমরা করব, সিম্পল কতগুলো যে ঠিক আছে আমি লজিস্টিক যে এটা সহায়তা করব, এটা কোথায় যাবে, কার কাছে যাবে। তো ওখানে তো আরাকান আর্মি, তাহলে আরাকান আর্মিকে আপনারা কনফিডেন্সে নেন, লেট দেম গিভ দ্য গ্যারান্টি যাচ্ছে। এটা কার জন্য যাচ্ছে? আমার স্বার্থ হচ্ছে যে আর একটা লোকও যাতে না আসে, এটা ওই রোহিঙ্গা জনগোষ্ঠী যাতে যায় এবং বাকি যারা আছে। এটা যদি আরাকান আর্মি খাওয়া শুরু করে, যেটা হওয়া স্বাভাবিক, তখন তো নিশ্চয়ই জান্তা সরকার বসে থাকবে না, দে উইল গো ফর বম্বিং। তার মানে জাতিসংঘ বা আমেরিকার এই করিডোর মানবিক সহায়তার উদ্দেশ্য শুধু মানুষ বাঁচানো। তো এই ডিনামিক্সটা থাকবে। এরপরে হলো যে মায়ানমার যে সরকারের সাথে আমরা তো আমাদের ডিপ্লোম্যাটিক রিলেশন আছে, আমরা আছি তাদের সাথে, তো তাদের সাথে আমাদের একটা বোঝাপড়া অবশ্যই থাকতে হবে। এবং তারা তো অলরেডি অবজেক্টেড, তারা এই প্রসেসটাকে অবজেকশন দিয়েছে। তো অলরেডি তো ইয়ার একটা নেগেটিভ পয়েন্ট চলে এসছে। তো এই সব কিছু মিলিয়ে আমাদের এগুলো ক্লিয়ার করতে হবে যে কোথায় আমরা পাঠাচ্ছি, কার জন্য যাচ্ছে, এবং যেহেতু মিলিটারি আলটিমেটলি ইনভলভ হয়ে যাবে, তো আমরা যেটা মিলিটারি অপারেশনে যেটা বলি যে আপনার যে কোনো একটা মিলিটারি অপারেশনের জন্য আপনার কতগুলো পার্টিকুলার এরকম করিডোরের ক্ষেত্রে কি ইউএন ট্রুপস বা ফোর্স ইনভলভ হতে পারে?
সেটা হতে পারে যদি সিকিউরিটি কাউন্সিল এখানে আসে। তো আমাদের এটা হবে যেটাই হোক, এখানে ইউএনের ইনভলভমেন্ট মানে কি, সিকিউরিটি কাউন্সিলের ইনভলভমেন্ট থাকতে হবে। ওই ইউএনএসসিআর অ্যান্ড আদার যেগুলো আছে এদের কাজ হলো যখন আসা শুরু করবে, অলরেডি ওই যে 1,13,30,000 এদেরকে বলেছে আমাদেরকে আপনারা জায়গা দিয়ে দেন, থাকা খাওয়ার ব্যবস্থা করতে এরপরে 6-7 লাখ যদি আসতে থাকে এরা বলে আপনারা এদেরকে নিয়ে নেন, মানবিক আপনারা এটা নিয়ে নেন। তো কোনো সমাধান করছে না। সিকিউরিটি কাউন্সিলকে ইনভলভ করতে হবে, যাদের পাঞ্চ আছে তারা কিছু করতে পারবে। আর হলো যে এই যেটা সিম্পলি যেটা হবে যে আমাদের কি উদ্দেশ্য সেটা যাতে আমরা করতে পারি। আরেকটা হচ্ছে যে যদি এটা ফেল করে, যেটা না হয়, তাহলে উই মাস্ট হ্যাভ অ্যান এক্সিট স্ট্র্যাটেজি, আমরা যাতে বেরিয়ে আসতে পারি। অনেক অনেক ধন্যবাদ আপনাদের দুজনকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। যারা অনুষ্ঠান দেখছিলেন শুরুতে বা পরে, তাদের প্রত্যেককে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। অনুষ্ঠানটি পুনঃপ্রচারিত হবে আগামীকাল সকাল 7টায় এবং এই অনুষ্ঠানে ফিরে আসবো আগামী রবিবার রাত 9টায়। সে পর্যন্ত ভালো থাকবেন সবাই। শুভরাত্রি।